অপরাধ স্বীকার করার জন্য উদ্যত হতেই পদ্মজা রাগ দেখিয়ে ভেতরে চলে যায়। আমির হৈ হৈ করে উঠল, ক্ষমা করুন রানী, ক্ষমা করুন। এই অধম ভুলে ভুলে ভুল করে ফেলেছে, ক্ষমা করুন। সে পিছু পিছু যায়। বাইরে তখন বাতাসে পাতা দোল খাচ্ছে। রফিক মাওলার বিস্ময় কাটছে না। ও অবাক হয়ে ভাবছে, এতজন লোক অনুসরণ করেও গত 3 দিনে কেউই পদ্মজাকে কেন দেখল না। ভার্সিটি অফিস কোথাও নাকি যাচ্ছে না। দূর থেকে তার লোক 3 দিন পদ্মনীর থেকে আমিরকে গাড়ি করে বের হতে এবং ফিরতে দেখেছে, কিন্তু পদ্মজাকে কেউ দেখেনি। কি হচ্ছে ব্যাপারটা পর্যবেক্ষণ করতে আমিরের বাড়ি থেকে দূরে অন্য একটি বাড়ির ছাদে গিয়ে অবস্থান নেয় রফিক। দূরবীন ধরে রেখেছে চোখে। কিছুক্ষণ পর স্যুটকোট পরে একটা পুরুষ দেহ গ্যারেজে যায়। সেখান থেকে গাড়িতে ওঠে, জানলা লাগিয়ে দেয়। গাড়ি বের হয়ে চলে যায় অফিসের উদ্দেশ্যে। রফিকের সন্দেহ জাগে। দুপুরে আমিরের অফিসে যাইছে। এইটে বিশেষ পাহারাদার ছিল। তারা রফিককে চিনতে পেরে ভেতরে ঢুকতে দিল না। রফিকের সন্দেহ বাড়ে। কিছু তো একটা ঘটছে, কিন্তু সেটা কি? কি পরিকল্পনা করছে আমির হাওলাদার? সে অফিসের সামনের এক ভবনে নিজের জন্য জায়গা দখল করে বসে। কিছুক্ষণ পর আমির বের হয়। পিছন থেকে মুখ না দেখা গেলেও শরীরটা একটু মোটা লাগছিল। আমিরের সঙ্গে রফিকের অনেক দিনের পরিচয়। ও আমিরকে ভালো করে চেনে। আমিরের স্যুটকোট পরা লোকটা যখন হেঁটে গাড়িতে ওঠে, তখন রফিক নিশ্চিত হয় এটা আমির নয়, অন্য কেউ। তার উচ্চতারই অন্য কেউ। আমির ওর বউকে নিয়ে কোথাও ঘাপটি মেরে আছে। অন্য কাউকে আমির সাজিয়ে গত 3 দিন একটা ভ্রমের মধ্যে রেখেছিল তার লোকেদের। রফিক তাৎক্ষণিক বেরিয়ে পড়ে। নতুন করে নতুন ছক সাজাতে হবে। বাথরুমে দৌড়ে গিয়ে হড়হড় করে বমি করতে শুরু করে পদ্মজা। কিছুদিন ধরেই ওর শরীরটা খুব একটা ভালো না। মাথা ঘোরায়, বমি পায়। গতকাল বমি করেছিল, তখন আমির বাজারে ছিল। আজ আমির পাশে আছে। পদ্মজাকে বমি করতে দেখে আমির উদ্বিগ্ন হয়ে ওঠে। পদ্মজা সহজে অসুস্থ হয় না। ও স্বাস্থ্য সচেতন নারী। আমির পদ্মজার পিঠে হাত বুলিয়ে দেয়। ভুবনকে ডাকে, ভুবন, ভুবন, দৌড়ে গিয়ে বাজার থেকে ডাক্তার নিয়ে আয়। ভুবন দৌড় দিতেই নিচ্ছিল, পদ্মজা আটকায়। যেতে হবে না, সামান্য কারণে ডাক্তার ডাকার প্রয়োজন নেই। আমাকে একটু ধরুন, রুমে যাব, মাথা ঘুরাচ্ছে। আমির পদ্মজাকে কোলে করে রুমে নিয়ে বিছানায় সাবধানে রাখল। তোয়ালে ধুয়ে পানি নিংড়ে পদ্মজার ঠোঁটের চারপাশ মুছে বলল। সারা মুখ লাল হয়ে গেছে। আর চোখে মুখে আতঙ্ক। পুনরায় বলল, কি সমস্যা হচ্ছে? আমাকে বলো, কি যন্ত্রণা হচ্ছে? মাথা ঘুরাচ্ছে শুধু, বমি পায় সবসময়, দুর্বল লাগে। আমি যখন ছিলাম না খাবারে অনিয়ম হয়েছে, এজন্যই এরকম হচ্ছে। দুপুরেও কম খেয়েছো, দুর্বল তো লাগবেই। তোমার বয়সী মেয়েরা গামলা ভরে ভাত খায়। ভাত ভালো লাগে না, উদাস গলায় বলল সে। দুনিয়াতে তো খাবারের অভাব নেই, ভাত ছাড়াও কত কি আছে। তুমি বলো কি খেতে চাও, আমি এনে দেবো, শুধু পেট ভরে খাবে। পদ্মজা আনমনা হয়ে কি যেন ভাবছে। আমিরের কথা ওর কর্ণগোচর হয়নি। আমির ডাকল, পদ্মজা। পদ্মজা সচকিত হলো। ধাতস্থ হয়ে আমিরের হাত চেপে ধরে নিম্ন স্বরে বলল, গত মাসে ঋতুস্রাব হয়নি। পদ্মজা কি বলতে চাচ্ছে বুঝতে আমিরের সময় লাগলো। তার অবিশ্বাস্য চাহনি দেখে পদ্মজা উঠে বসল। মিরাক্কেল তো হতেই পারে, তাই না? আমির ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। এটা কি করে সম্ভব? পদ্মজা কখনো মা হতে পারবে না। আমির কিছু বলল না। পদ্মজা পরক্ষণে ঠোঁট উল্টে বলল, প্রেশার লো হতেও পারে, আরো 2-3 দিন দেখি। আমির কি প্রতিক্রিয়া দেখাবে বুঝতে পারছে না। পদ্মজা সন্তানের জন্য লুকিয়ে কাঁদে। পারিজাকে হারানোর দুঃখে কাঁদে। পারিজার খুনিকে ধরতে না পারার কষ্টে কাঁদে। তার বয়সী প্রায় সব মেয়ের কোলেই নিজের সন্তান আছে, শুধু পদ্মজার নেই। কেউ মা বলে ডাকে না, ডাক্তার বলেছে কখনো ডাকবেও না। আমির নিজের অজান্তেই মনে মনে চাচ্ছে সত্যি যেন মিরাক্কেল ঘটে। পদ্মজা মাতৃত্ব থেকে বঞ্চিত হতে পারে না, নাকি সে পিতৃত্ব পেয়ে যাবে বলে সৃষ্টিকর্তা পদ্মজাকে মাতৃত্বের স্বাদ দ্বিতীয়বার দিচ্ছে না। সব সমস্যার মূলে গিয়ে নিজেকেই আসামি মনে হয় তার। আমির মৃদুস্বরে বলল, খাওয়া দাওয়া অনিয়মিত হয়েছে তোমার, এই জন্যই দুর্বল হয়ে গেছো। পুষ্টিকর খাবার বেশি বেশি খেতে হবে। বেশি খেলে মুটিয়ে যাব। তাতে কি, তখন সুন্দর লাগবে? আমির না হেসে পারল না। পারিজা যখন পেটে ছিল তুমি তো অনেক স্বাস্থ্যবান ছিলে, কত সুন্দর লাগতো। তখন সুন্দর লাগতো বেশি নাকি এখন? আমির ভেবে বলল, সব সময়।
সব ভাবে তুমি সুন্দর। দুপুর নাগাদ আমির বের হয় বাজারের উদ্দেশ্যে। ওর পরনের লুঙ্গি, শার্ট। পদজার জন্য কিছু ফলমূল কিনতে হবে। বাজারে সবকিছু পাওয়া যায় না। নিরাপত্তার জন্য থাকা একজনকে ডেকে কি কি আনতে হবে তার তালিকা দিয়ে শহরের দিকে পাঠায়। নিজে বসে থাকে একটা হোটেলে। টিভিতে লিখন শাহের সিনেমা চলছে। সে কপাল কুঁচকে সেখান থেকে বেরিয়ে যায়। বিড়বিড় করে, শাল আমার পিছুই ছাড়ে না, ভাড়া পড়ে মর। পথে সেদিন রাতের কোঁকড়াচুলোর সঙ্গে দেখা হয়। আমির ডেকে বলল, তোর নাম কি? কোঁকড়াচুলো আগ্রহ নিয়ে আমিরকে দেখল। কোনোরকম প্রতিক্রিয়া না দেখিয়ে বলল, আগুন। আমির শ্রাগ করে বলল, বিরাট নাম, চল কোথাও বসি। এবার আগুন মেজাজ দেখালো, আমি কেউ এর হুকুম মানি না। হুকুম? আমির অবাক হবার ভান ধরল, আমার কি সেই সাহস আছে? আগুন বিভ্রান্ত হচ্ছে, বুঝতে পারছে না এই লোককে কোন কাতারে ফেলবে। কেমন রহস্যময়। কোনো এক অদ্ভুত কারণে লোকটাকে সে ভেতরে ভেতরে ভয় পায়। কেন ভয় পায় তা জানে না। না চাইতেও আমিরের সঙ্গে একটা টং দোকানে গিয়ে বসল। আমির তার কাজের খুব প্রশংসা করল। সেদিন ছুরি ধরার পদক্ষেপ একটু ভুল ছিল, সেটা কিভাবে ধরতে হয় তা শিখিয়েও দিল। আগুন হতভম্ব হয়ে শুধু দেখে আর শোনে। হার পাল্লাতে পড়ল। পদ্মজা রুমে আয়নায় নিজের পেট দেখে ভাবছে, সত্যি কেউ আছে এখানে? কোনো মিরাক্কেল কি ঘটবে? ও সৃষ্টিকর্তায় বিশ্বাসী। তিনি চাইলে অসম্ভবকে সম্ভব করতে পারেন। পদ্মজার ভাবতে ভালো লাগছে, তার ঘর আলো করে কেউ আসবে। যদিও সে নিশ্চিত না, শুধুমাত্র ধারণা। এই ধারণাতেও যে সুখ। ও জীবনে আরেকবার মাতৃত্বের স্বাদ পেতে চায়, শুনতে চায় মা ডাক। পারিজাত মা ডাকার আগেই পাড়ি জমিয়েছিল। মা শব্দটি এক অক্ষের হলেও এর তাৎপর্য অতুলনীয়। কেউ মা ডাকছে ভেবেই পদ্মজা শিহরিত হয়, সুখে ভেসে যায়। বাইরে কাঠ কাটার খটখট শব্দ হচ্ছে। পদ্মজা শাড়ি ঠিক করে নিচতলায় নামে। ভুবন কাঠ কাটছে। সে প্রতিবন্ধী, রকেল বলে। কথাবার্তা একেবারে কম বলে, বুঝে কম, শুধু হাসে। সরল সোজা হলেও কর্মঠ। পদ্মজা ভুবনকে খুব আদর করে। সবচেয়ে বড় মাছ মাংসের টুকরোটা খেতে দেয়। ভুবনও পদ্মজার মায়ে পড়ে গেছে। বুবু বলে যখন ডাকে, পদ্মজা অনুভব করতে পারে কতটা ভালোবাসা নিয়ে বুবু ডাকছে ভুবন। সুরজের থেকে শুনেছে ভুবন আগে অনেকটা সুস্থ ছিল। যখন ওর 11 বছর, তখন ওর সামনে ওর বড় বোনকে ধর্ষণ করে হত্যা করা হয়। মানসিক আঘাত পেয়ে সেদিন থেকে চুপচাপ হয়ে গেছে ছেলেটা। এরপর থেকে সহজে ভুলে যায়, কোনো পরিস্থিতি দ্রুত ধরতে পারে না। অত্যাতঙ্ক আক্রমণ নামক মানসিক রোগে আক্রান্ত সে। ডিসঅর্ডারেও ভোগে। হঠাৎ অতিরিক্ত উত্তেজিত হয়ে যায় এবং ভয় পেতে থাকে। মাঝে মধ্যে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে উল্টাপাল্টা কাজ করে বসে। পদ্মজা সিঁড়িতে বসে বলল, এত কাঠ কেটে কি হবে? ভুবন ওর দিকে তাকিয়ে হাসল, বলল, তুমি লানবা। তুই এত কাঠ কেটেছিস যে আগামী 1 সপ্তাহ রান্না করা যাবে। এরপরেও কেটেই যাচ্ছিস, ক্লান্ত লাগে না? ভুবন মাথা ঝাঁকায়, ওর ক্লান্ত লাগে না। হঠাৎ মনে পড়ায় পদ্মজা প্রশ্ন করল, তুই না বলছিলি পাশের বাড়ির মহিলা আমাকে দেখতে আসবে, আসেনি তো? ভুবন আবারও মন ভোলানো হাসি হাসল, বলল, কাম কইলাই কুল পায় না। ভুবন হাসতে হাসতে কাঠ কাটছে। পদ্মজা বলল, এইটা লাগিয়ে দে, কেউ ঢুকে পড়বে। আমি থাকতে তোমালে কেউ কিচ্ছু করবো না। ওরে আমার বীর পুরুষ রে, ক্ষুধা লাগছে, কিছু খাবি? না, তাই গলাটা শুকায় গেছে, পানি খামু। পদ্মজা সরু সিঁড়ি মারিয়ে পানি আনতে যায়। ভুবন সিঁড়ির দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। আমির পদ্মজার কথোপকথন থেকে সে শুনেছে কেউ পদ্মজাকে খুন করতে চায়, তাই তারা এখানে এসেছে। ভুবন সবসময় চারিদিক খেয়াল রাখে। সে সতর্ক, কিছুতেই পদ্মজা ওর বুবুর কিছু হতে দেবে না। পদ্মজা পানির জগ আর গ্লাস নিয়ে আসে। গ্লাস ভরে পানি দিয়ে আবার সিঁড়িতে বসে। একটা জোঁক ঝোপঝাড় থেকে এসে ওর পায়ের উপর ওঠে। পদ্মজা প্রথমে আতকে উঠলেও পরে স্থির হয়ে দাঁড়ায়। গ্রামে কত জোঁকে ধরেছে। ভুবন কুড়াল রেখে পদ্মজার পা থেকে জোঁক ছাড়িয়ে দিয়ে 2 হাতের 2 আঙুলে টেনে ধরে জোঁকটিকে। পদ্মজার গা রিরি করে ওঠে। সে একটু দূরে সরে যায়। ভুবন হাসছে। জোঁকটিকে নিয়ে খেলতে শুরু করেছে। পদ্মজা ধমকায়, ফেল ওটা। ভুবনের হাসি বিস্তৃত লাভ করে। তার দাঁতগুলো বড় এবং উঁচু। সে জোঁকটিকে মাটিতে রাখল। পদ্মজা দ্রুত পায়ে রান্নাঘরে গিয়ে লবণ নিয়ে আসে। দুজন খুব আগ্রহ নিয়ে জোঁকটির মৃত্যুবরণ দেখে।